বন্ধুরা, আমি পবিত্র মজুমদার আজকে আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে যাব যেখানে গেলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। আজকে নিয়ে যাব বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড়ে। মহাস্থানগড়ে রয়েছে জিয়তকূপ। এই জিয়তকূপে রয়েছে অনেক রহস্য, অনেক অজানা কাহিনী, সেগুলোই আপনাদেরকে আজকে জানাবো। রাজা পরশুরামের সৈন্য যখন নিহত হতেন এবং আহত হতেন, এই জিয়তকূপে নিয়ে সেই ফেলে দিতেন। সেখান থেকে মৃত সৈন্য জীবিত হয়ে উঠতেন এবং আহত সৈন্যদের সেই কূপের জল পান করালে আবার জীবিত হয়ে উঠতেন। এই সব সম্পর্কে আজকে আমি আপনাদেরকে জানাবো। আবার কিংবদন্তি অনুসারে এই কূপের পানিতে অলৌকিক ক্ষমতা ছিল, যা পান করলে মানুষের জৌলস পর্যন্ত ফিরে আসতেন, এমনই কিন্তু জানা গিয়েছে। রাজা পরশুরাম যখন যুদ্ধে লিপ্ত হতেন তখন কিন্তু সৈন্যদের নিয়ে এসে এই কূপে ফেলে দিয়ে মৃত সৈন্যদের জীবিত করে তুলতেন। বন্ধুরা, আমি পবিত্র মজুমদার, আমার নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার সেই জিয়াতকুণ্ডুতে, মানে যে কূপে মৃত মানুষকে ফেলে দিলে আবার জীবিত হয়ে উঠতো, সেই কূপেই কিন্তু আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এটা এমন একটি কূপ যেখানে সত্যযুগের সময় মনে হয় যে মৃত মানুষ সৈন্য যদি কোথাও মারা যেত যুদ্ধক্ষেত্রে রাজাদের, তখন এই রাজা এই কূপে নিয়ে এসে সেই সৈন্যদের আবার ফেলে দিলে ওখান থেকে আবার জীবিত হয়ে উঠতো। ঠিক সেখানেই কিন্তু আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে যাচ্ছি। চলুন, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এই যে মেঠো পথ ধরে হেঁটে চলেছি। দেখেন, এই যে দেখতে পাচ্ছেন আমরা এই পথ ধরে হেঁটে চলেছি। আমরা এই পথ ধরে এখন চলে যাব সেই জিয়াতকুণ্ডু বা জ্যান্ত কূপ না কি বলে, সেই কূপের কাছাকাছি এখন আমরা যাব। যা জানিয়ে এসেছি তাই বুঝতে। হ্যাঁ আঙ্কেল, বলেন তো এই জিয়াতকুণ্ডু সম্পর্কে। ওই পরশুরামের সাথে শাহ সুলতানের যুদ্ধ হয়, তারপরে উনি মাইসোর বলে এখানে একটা বানারসি বিল আছে, ওখানে বিল পার হয়ে আছে, এখানে সোয়াদ জায়গা চাই নিয়ে ওই নামাজ পড়ছে, আসরের নামাজ কিন্তু মগরের নামাজ পড়ছে আর কি। পড়ার পরে আপনার ওই তখন যার থেকে জায়গাটা চাইলিছিল সে তাই হিন্দু, তো ওই থেকে ওই পুজো করি বসে থেকে তা কোন সাপড়ে আবার ওঠে আবার সিজে যায়, এর মানে কি পুজো তো এইভাবে হয় না। তো শেষ হওয়ার পরে তোর কথা যে আপনি কি করলেন এটি, মানে কালীর মন্দিরের মধ্যে। তো কথা যে বাবা আমি মুসলমান, আমি একটু নামাজ পড়লাম। তো ওই নামাজ পড়ে তখন রাম রাম কয়ে তাহলে ওই ইয়েত গেছে রাজার পরশুরামের কাছে যে বিচার দিয়েছে যে এই ঘটনা। তো কাছে তাহলে ডাকার পরে সাথে রাজতন্ত্রের সাথে একটা বাঘ ছিল আর ইয়ে ছিল, তখন করতে যে আমাকে এখান থেকে বাইর করতে গেলে আমার সাথে যুদ্ধ করতে হবে। তখন যুদ্ধের ঘোষণা দেওয়ার পরে ওই যুদ্ধ করার পরে ওই যখন বাঘ মনে করে যে মানুষ যা মারে আবার পুনরায় সেতুটি হয়, কারণ কি তখন উনি আবার সিজদাত বসে আল্লাহর কাছে ইয়ে করছে, আল্লাহ আমি এখন কীভাবে কী করি, 1000 মারলে 1000 থাকি। তখন দেখে যে একটা এখানে যে এই কূপ ছিল, এই জিন্দা কূপ বলে করে ভাই এখন এই কূপে তখন কী করে তো কাউকে স্মরণ করলে পরে তখন কাউ একটু গরুর মাংস এসে এখানে ফেলে এই কূপের, হ্যাঁ এই কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে তখন আর বাঁচেও না, মানে যাই হ্যাঁ না। তো তখন যুদ্ধ পরাজয় শেষ হওয়ার পরে তখন ওই রাজত্বরে তখন শাহ সুলতান সাহেবই সংগ্রহ ইয়ে করে, তখন পরশুরামের কাছ থেকে সুলতান সাহেব জয় করে নেওয়ার পরে মনে করেন যে ওরা সব চলে যায়। ছেলে দিবি বলে আর বোন থাকে, ছেলে দিবি বলছে তুমি এখন মুসলমান হয় আমার সাথে বিয়ে বসো, তুমি তো তোমার কাছে না আমি আমাদের ধর্ম আমি নষ্ট করতে পারবো না। তখন ওখান থেকে আসে যে ওখানে ছেলে দিবি ঘাট বলে কয়, ওখানে মনে করেন যে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে আর কি, ওই পরশুরামের বোন ছেলে দিবি। ওই তখন আসে মনে করেন যে আস্তে আস্তে তখন মুসলমান ইয়ে করে নেওয়ার পরে তখন হিন্দুরা আস্তে আস্তে মনে করেন কমে যায় যাচ্ছে যে এখন মনে করেন এখন মুসলমানের সব এলাকা পুরোটা মুসলমান হয়, তো হিন্দু বলতে নাই বলতে আর মানে ওষুধ করার জন্য নাই আর। বন্ধুরা, রাজা পরশুরামের সঙ্গে সুলতান সাহেবের যখন যুদ্ধ বাজে, সেই যুদ্ধের পরে যে যুদ্ধের মাঠে যখন সুলতান সাহেবের সৈন্য মারা যায়, সেই কিন্তু জিয়াতকুণ্ড
মানে এখানেই পরশুরামের যে মৃত সৈন্যগুলো বা আহত সৈন্যকে নাকি জল খাওয়াতো আর মৃত সৈন্যদেরকে নাকি এখানে ফেলে দিলেই জ্যান্ত হয়ে উঠতো। আসলে আমি এখন জ্যান্ত মানুষের নিচে একটু নামা দেখি এর কি অবস্থা। আসলে এদিকে একটু করেন, আমি একটু নামার চেষ্টা করি। হ্যাঁ, ও বাবা, নামলাম কিন্তু, হ্যাঁ নামলাম। শোনেন, যদি আমি আটকা যাই তাহলে ফায়ার সার্ভিসে ফোন দেন, যেহেতু পরশুরামের গেলাম। ভয়েরও কিন্তু কথা। আমি সেই এখন দেখতেই পাচ্ছেন আপনারা যে পরশুরামের যে কুয়া আছে, আমি কিন্তু ঠিক সেখানেই নামতেছি। আপনারা দেখতেই পাচ্ছেন একদম কিন্তু নিচেই চলে আসলাম। হ্যাঁ, একদম নিচে আসলাম। এখন দেখি আসলে এটা নিচে চলে যাবে নাকি। এখানে তো আসলে কিছু নাই, আমি ভাবলাম যে নিচে চলে যাব। এটাই কিন্তু সেই জিয়াদকুণ্ড, মানে এখানেই পরশুরামের যে মৃত সৈন্যগুলো ছিল এখানেই ফেলে দিলে এখান থেকে এই মৃত মানুষকে ফেলে দেওয়ার পর ওনারা কিন্তু জ্যান্ত করে তুলে নিয়ে যেত। আমি সেখানে নামায় আপনাদেরকে দেখালাম। আসলে আমি ভাবছিলাম নিচে হয়তো চলে যাবো, কিন্তু নিচে কোনোভাবে যাচ্ছি না, মনে হয় এটা পুরনো হয়ে গিয়েছে। কারণ দীর্ঘদিনের এইটা কূপ, মানে হাজার হাজার বছরের পুরনো এটা, যে কারণে শক্ত হয়ে গিয়েছে আর এটা পুরনো হয়ে গিয়েছে। কিন্তু নিচে গর্ত করলে হয়তো নিচে চলে যাওয়া যাবে, কিন্তু যাওয়ার আমার কোনো প্রয়োজন নেই। আমি এটাই আপনাদেরকে দেখানোর জন্য নিচে আসছিলাম। উপরে উঠে আসলাম, নামতে আসলে হেভি পরিশ্রম, আসলে সবার এত বড় রিস্ক নেওয়ার দরকার নাই। আমার শখ হয়েছিল তাই নিচে নামলাম, কিন্তু আসলে কন্টেন্ট তৈরি করতে গিয়ে এত রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নাই। উঠে আসলাম, ও বাবা, উঠলাম, সবশেষে উঠে আসলাম। সেই যুগের আমলে ধরেন নীল আর নল আসিছিল বাণিজ্য করবে এই জায়গায়। আসার পরে ওনার দাদা বলছিল যে ওনারা যা দেখবা যে সাপে ব্যাং ধরে খাচ্ছে, হ্যাঁ সাপে উঁচু একটা জায়গায়, তখন ওই জায়গায় দেখবা যে সাপে ব্যাং থেকে যে জায়গাটা রাজধানী হবে। তখন ওরা দুই ভাইয়ের সাথে ওই সিস্টেম, এই জিনিস আর কি, হ্যাঁ মিলে গেছে। তখন ওনারা এখানে রাজবাড়ি তৈরি করার প্রসেস বা করতে করতে পরশুরাম ছিল এনাদের বাড়ির ব্রাহ্মণ। পরশুরাম রাজা, মূলত আগে রাজা ছিল না, না রাজা ছিল না। তখন উনি ওই দুই ভাইয়ের মধ্যে ক্যাসার লাগিয়ে দিয়ে এই জায়গাটা দখল করে নেয় হ্যাঁ পরশুরাম। তো বলছিল যে যেভাবে তোরা আমাকে থেকে লিলু ওইভাবেই তোর থেকে যাবি। তখন এই পরশুরামের রাজ্য আস্তে আস্তে আরও ভালো কিছু করে উনি তখন ওনার বোন ছিল শিলাদেবী, উনি এই পারদর্শী হিসেবে এই কূপ তৈরি করে। এই কূপটা মূলত শিলাদেবী তৈরি করছে, পরশুরামের বোন। উনি এক সাধক ছিল আগেকার যুগ। তখন এদিকে বোরহান সন্তান নাই, গরু তখন সন্তানের জন্যই একটা গরু কোরবানি দিবার চায়, তখন আর সন্তান হলে গরু কোরবানি দিলে তখন এরা খুঁজে দেখে যে গরু কে জব করলে এই রাজ্যের মধ্যে। তখন একটা পরশুরাম আর এই বোরহানের সাথে একটা বাকতর্ক সৃষ্টি হয়ে যায়। যাওয়ার পরে তখন উনি এই বিচারের জন্য পশ্চিম দেশে যায়। হ্যাঁ, তখন ওইদিকে আবার শাহ সুলতান, ওনার বাবা ছোটোর থেকে ছিল ধরেন মারিফত তত্ত্বের একজন কেমিস্ট। আস্তে আস্তে এই সীমানার মধ্যে উঠে পরশুরামের থেকে শোয়ার জায়গা চায় নেই, হ্যাঁ মস্তান করে। তো সে জায়গাটা আছে মসজিদের ভিতরে। তখন দেখে যে এত সৈন্য যুদ্ধ হয় দুইজনই, পরশুরাম আর হচ্ছে শাহ সুলতান। তখন দেখে যে এত লোক মারা হয়, এই লোক আবার মাঠত কোথার থেকে আসে। তখন দেখে যে জিয়তকুপের খোঁজ করে। তখন রুহানিতে দেখে যে ওখানে একটা কূপ আছে, ওই কূপে গোমাংস ফেলে দিলে তখন আর মানুষ বেঁচে উঠবে না। তখন ওরা এক টুকরা মাংস কাকের সাহায্যে হোক আর চিলির সাহায্যে হোক ফেলে দেয়, দিলে পরে তখন ওই বাকশক্তি, কূপের বাকশক্তি নষ্ট হয়ে যায়। এই হচ্ছে মূল ঘটনা। বন্ধুরা, আমি এখন চলে যাচ্ছি সেই রাজা পরশুরামের বাড়ি থেকে। অবশ্যই যদি আমার ভিডিও আপনাদেরকে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করবেন। যদি আরও বেশি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি আপনাদের আপনজনের নিকট একটু শেয়ার করে দিবেন। আর এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। এই যে আমি আপনাদেরকে দেখালাম, এটাই সেই পরশুরামের বাড়ি, দেখতেই পাচ্ছেন, এটাই কিন্তু সেই পরশুরামের বাড়ি। একটা সময় গিয়েছে যে সময় রাজা পরশুরাম এ অঞ্চল শাসন করতেন, কিন্তু আসলে কি মানুষের যৌবন আর শাসন কিন্তু ধরে রাখা এত সহজ না। সময়ের সাথে সাথে সেগুলো কিন্তু বিলীন হয়ে গিয়েছে। এখন সেগুলো শুধু স্মৃতিবিচরিত হয়ে পড়ে রয়েছে এই বগুড়ার শিবগঞ্জের আনাচে কানাচে। কোথাও রয়েছে তাদের বাসভবন, কোথাও রয়েছে সেই রকম জিয়াদকূপ, কোথাও রয়েছে অট্টালিকার একটু চিহ্ন। এই সব কিছুই কিন্তু আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি। আবার অনেকেই ভিডিও করে ফেসবুকে ছাড়ে, অনেকে আবার
চ্যানেলে দেখায় বিভিন্ন জন বিভিন্ন এলাকা থেকে কিন্তু দেখতে আসে সেই পরশুরামের বসত ভিটা থেকে জিয়াদকুপ। পরশুরামের ছিল একটি বোন, তার নাম ছিল শিলা দেবী। সেও কিন্তু আবার আত্মহত্যা করেছে সেই ঘাটে গিয়ে। এরকম অনেক কাহিনী রয়েছে এই বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলাতে। আসলে এই রকম কাহিনী সেই যুগ থেকেই ঘটে আসতেছে, এখনও রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। এইসব নিয়েই রয়েছে আজকের ভিডিও। আমি জানানোর চেষ্টা করলাম আজকে পরশুরামের যে জিয়াদকুণ্ডটা আছে সেখানে সেই পরশুরামের যে যুদ্ধ যখন হতো তখন তাদের সৈন্যকে ফেলে দিত, মানে মৃত সৈন্য নিয়ে এসে সেই কূপে ফেলে দিলে আবার জীবিত হয়ে উঠত। এই কূপ সম্পর্কে কিন্তু আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। অন্য আরেকটা দিন অন্য একটা প্রসঙ্গ নিয়ে জানানোর চেষ্টা করব এই মহাস্থানগড়েরই। এই মহাস্থানগড় নিয়ে অনেক ইতিহাস রয়েছে, অনেক কাহিনী রয়েছে, যা শুনলে কিন্তু আপনার শরীরের কাঁটা ধার হয়ে যাবে। এক সময় যে রাজা হাতিতে অথবা ঘোড়াতে চড়ে এই অঞ্চল শাসন করেছে, এখন শুধুমাত্র সেই অঞ্চলে তার ধ্বংসস্তূপ ছাড়া আর কোনো কিছুই কিন্তু খুঁজে পাওয়া যায় না। নেই কোনো রাজার আত্মীয় স্বজন বা আপনজন, সব কিছুই কিন্তু বিলীন হয়ে গিয়েছে। তার অট্টালিকার এখন ধ্বংসস্তূপ ছাড়া আর কোনো কিছুই নেই এই শিবগঞ্জে। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি আরও বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলের ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। আর এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো জায়গার নতুন ভিডিও নিয়ে।